নমস্কার, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। দৈনন্দিন কাজকর্মের সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পটি আজ আমি আপনাদের পাঠ করে শোনাবো। সম্পূর্ণ গল্পটিকে আমি 4টে ভাগে ভাগ করে পাঠ করছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পের আজকের এপিসোডের আগে আরও 2টো এপিসোডে পর্যায়ক্রমে তাসের ঘর গল্পটি আমি পাঠ করেছি। যদি আগের এপিসোডের গল্পগুলো শুনতে চান তাহলে আগের ভিডিওতে ক্লিক করে তাসের ঘর গল্পটি শুনে নিতে পারেন। দৈনন্দিন কাজকর্মের সঙ্গে এই গল্প পাঠ কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে কাজের উৎসাহ বৃদ্ধি পায়। চলুন গল্প পাঠ শুরু করি। ধনী কলকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতে ভুলিতে পারিতেছেন না। শুধু তাহার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই, তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে। এ কয়দিন বধূর সঙ্গেও একরূপ বাক্যালাপও করেন নাই। শৈল অবশ্য এ বিষয়ে দোষী নয়, সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে। সংসারের নিয়ম কাল অগ্নির উত্তাপও হরিয়া থাকে, মনের আগুনও নিভিয়া থাকে। কিন্তু শৈলর দুর্ভাগ্য, শাশুড়ির মনের আগুন শিখা হ্রস্ব হইতে না হইতেই ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল। পাড়ার ঘরে ঘাটে এ লয়ে যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল। সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণেই শুনিয়া আসিয়াছেন। দিন 10 পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল। শৈলের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কথাটা মিথ্যা বারবার সংকল্প করিয়াও এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই। কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জাবোধ হইয়াছে। তাহার হাত চলে নাই, ঠোঁটটি কাঁপিয়াছে, চোখে জলও দেখা দিয়াছে। সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছে। শৈল আপনার শয়নকক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল। অমর আসিলেই সে তাহার পায়ে আছাড় খাইয়া পড়িবে। অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল। অন্ধকার আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহির আসিয়া সে আশ্বস্ত হইল। ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয়। অমর বচসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত। এই 8 মাইল, মালের ওজন 8 মণ 25, তোকে 2 আনা দিলাম, আর কত দেব? লোকটাও ছাড়িবার পাত্র নয়। সে বলিতেছিল, তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই? তখন যে একেবারে হুকুম ছাড়লেন, এই ইধারাও আমাদের রেট 3 আনা করে দেন, দিতে হবে। নিকালো বেটা হারামজাদা, নিকালো বলছি, এই নে পয়সা, কিন্তু এক্ষুনি নিকালো সামনে থেকে বলছি। দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। 50টা টাকা একজন মেরে দিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসেও 4টে পয়সা লোকসান। মাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়ায়াছিলেন। তিনি শান্ত অথচ শ্লেষতীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, তার জন্য তোমার চিন্তা কি বাবা? বড়লোক শ্বশুর রয়েছেন, তাকে লেখো, তিনি পাঠিয়ে দেবেন। অর্থ না বুঝলেও শ্লেষতীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করিতে ছাড়ে নাই। অমর ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, তার মানে? মা বলিলেন, সেই জন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা। আমি শুনব, তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও। তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও, আর শ্বশুর তোমার টাকা পাঠিয়ে দেয় 150, 80 যেমন তোমার দরকার হয়। ক্লান্ত তিক্তচিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল। সে বলিয়া উঠিল, কে, কোন হারামজাদা হারামজাদি সে কথা বলে? মা ডাকিলেন, বৌমা। শৈলের চোখের সম্মুখে চারিদিক যেন দুলিতেছিল। কি করিবে, কি বলিবে, কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না। শাশুড়ি আবার বলিলেন, চুপ করে রইলে কেন, বলো, উত্তর দাও। শৈল বিহ্বলের মতো বলিয়া ফেলিল, হ্যাঁ বাবা, দেন তো। অমর মুহূর্তে উন্মত্তের মতো দেয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল। মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন। অমর বলিল, ও বাড়িতে থাকিলে আমি জলগ্রহণ করব না। মা বলিলেন, আমার মাথা কাটা গেল হরেনবাবুর বাড়ির মেয়েদের কাছে, এমন বউ নিয়ে আমি
ঘর করতে পারবো না বাবা। বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলের অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল। সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল। রাত্রি 12টার ট্রেনে শৈলের দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল। শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন, এ কি শৈলী, তুই যে এমন হঠাৎ? শৈল ঢোক গিলিয়া বলিল, কেন মা, আমাকে কি আসতে নেই? তোমরা তো আনলে না, কাজেই নিজেই এলাম। মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন, ওরে আনতে কি অসাধ? না আমার মনে ব্যথা হয় না, কিন্তু কি করব বল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন, বাবুর রোজগার কমে গেছে, বাজার নাকি বড় মন্দ, তার উপর হৈমির বিয়ে এসেছে, খরচ যে করতে পারছি না মা। শৈল অবকাশ পাইয়া অঝোর ঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মা বলিলেন, সঙ্গে কে এসেছে শৈলী? জামাই? শৈল বিবর্ণ মুখে বলিল, না, আমার দেওর এসেছে। কই সে? ও মা, বাইরে কেন সে? ঘরের ছেলে। ওরে দাই, দেখ তো, বড়দিদির দেওর বাইরে আছেন, ডাক তো। বল, মা ডাকছেন। শৈলর বুক দুরুদুরু করিতেছিল। কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন সেখানে জলগ্রহণ না করে। কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছেন অমর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পটি আজকের ব্লগে এটুকুই পাঠ করলাম। বাকি অংশটুকু পরের ব্লগে পাঠ করব। গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। এবার আমি সারাদিন কি কাজ করলাম বা কী রান্না করলাম সেটা একটু বলে দিচ্ছি। সকালের বাসি কাজ সেরে চা পর্ব শেষ করে ঢুকেছিলাম রান্নাঘরে। সকালের টিফিনের জন্য মুসুর ডালের বড়া ভাজা আর আলু চোখা হয়েছিল, যেটা আমার মেয়ে করেছিল। আর দুপুরে রান্না হয়েছিল পার্শে মাছের গামাখা ঝোল, ফুলকপি আলুর তরকারি আর পনির কষা। এই খাবারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে তুলে রাখা হবে। আমার ছেলে মেয়ে দুদিন খাবে। আমি দুদিন দেশের বাড়িতে থাকবো, ফিরে এসে আবার ওদের জন্য রান্নাবান্না করব। ওরা ভাতটা করে নেয় আর তরকারি গরম করে খায়। তবে আজকে সারাদিনের কাজকর্মের ফাঁকে দুপুরবেলায় ঘণ্টাখানেক আমাদের রান্নাঘরে জল পড়ছিল না কোনো একটা কারণে। সেটা তো আপনাদের ভিডিও করে শেয়ার করলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।